নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের আরও একবার স্বাগত। আজ আমরা আপনাদের দেখাবো 56 বছর বয়সী রামরাও খাড়ের হত্যা রহস্যের দ্বিতীয় তথা শেষ ভাগ। পুনের বাইরে কাত্রেজ হাইওয়েতে একটা দেহ মেলে। মৃতদেহ শনাক্ত করা যায়নি। পুলিশের প্রথম কাজ ছিল বেওয়ারিশ দেহটির পরিচয় খুঁজে বার করা। খুন হওয়া ব্যক্তির শার্টে থাকা একটা চিহ্ন ছিল পুলিশের প্রথম সূত্র, কিন্তু সেই সূত্র পুলিশকে কানাগলিতে পৌঁছে দিল। কিন্তু শার্টে থাকা অন্য একটা চিহ্ন পুলিশের কাছে তদন্তের অন্য একটা রাস্তা খুলে দিল। ওই শার্ট যে দর্জি বানিয়েছেন তার মতে সেটা স্থানীয় ধোপার কোনো চিহ্ন হতে পারে। একদিকে যখন পুলিশ একটা চিহ্ন থেকে অন্য চিহ্নের সাহায্যে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে তখন মৃতের বাড়ির লোকজন পুনে থেকে বহু দূরে এক গ্রামে গভীর দুশ্চিন্তায় ছিল, কারণ দুদিন ধরে রামরাও বাড়িতে কোনো ফোন করেনি। শেষ পর্যন্ত নিহতের ছেলে মন্দার বাবার খোঁজে পুনের উদ্দেশ্যে রওনা হয় এবং গিয়ে পৌঁছয় পুনের সেই বস্তিতে যেখানে তার বাবা ঘর ভাড়া নিয়ে থাকতেন। একই সঙ্গে পুলিশ পুনের এক ধোবিঘাট থেকে সেই ছোট্ট লন্ড্রির খোঁজ পায় যেখানে মাঝবয়সী মৃত ব্যক্তি নিজের জামা কাচতে দিতেন। জানা যায় আক্রান্তের নাম রামরাও খাড়ে, যিনি পুনেতে প্রাইভেট ট্যাক্সি চালাতেন আর তার পরিবার ভেলে গ্রামে থাকত। তার মৃত্যুর খবর শুনে পরিবারের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তদন্ত থেকে পুলিশ জানতে পারে রামরাও একজন ভীষণ সৎ আর পরিশ্রমী মানুষ ছিলেন, আর তার কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। কিন্তু প্রশ্ন হলো, এমন একজন মানুষকে এত নৃশংসভাবে কেন হত্যা করা হলো? রামরাও খাড়ের সেলফোন ট্র্যাক করে পুলিশ সোলাপুরের সুরেশ মাপশেখার নামে এক ব্যক্তির খোঁজ পায়। জিজ্ঞাসাবাদের পর জানা যায় সুরেশ প্রতাপ কামলে নামে এক প্রতিবেশীর কাছ থেকে রামরাওয়ের ফোনটা কিনেছিল। কঠিন জেরার মুখে পড়ে ভেঙে পড়ে প্রতাপ এবং স্বীকার করে নেয় যে সে রামরাওয়ের হত্যাকাণ্ডে জড়িত ছিল। এবার এরপর রামরাও ভাইয়ের সঙ্গে আমার কোনো শত্রুতা ছিল না। দিব্যি কেটে বলছি কিচ্ছু ছিল না। আমি সেটাই করেছিলাম যেটা আমাকে বলা হয়েছিল স্যার। প্রকাশ কামলে, আমাকে বল, রামরাওকে খুন করতে তোকে কে বলেছিল? বল। স্যার নাগেশ ভোসলে, ও রামরাও ভাইকে খুন করতে চেয়েছিল। কে নাগেশ ভোসলে? স্যার ও সোলাপুরে থাকে। ও কাজ পুনাতে করে। কি কাজ করে? ও কি কাজ করে? স্যার ও স্যার দালাল। রামরাওয়ের সঙ্গে নাগেশের কি সম্পর্ক? জানি না স্যার। ওই নাগেশ আমার বন্ধু, ওই বলেছিল আমায় একজনকে সরাতে হবে, চলে আয়। তো আমিও যাই স্যার। নাগেশের নাম্বার দে। আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি এই মুহূর্তে সুইচ অফ করা আছে। বল নাগেশ কোথায়? স্যার এখন কোথায় আছে আমি জানি না স্যার, কিন্তু ওর সোলাপুরের বাড়ি আমি চিনি স্যার। সোলাপুর? চল চল। ও স্যার, এই মার্ডারের ব্যাপারে আমি কিছুই জানি না। আমি তো শুধু ওই মোবাইলটা সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম। এসবের ব্যাপারে আমি কিছুই জানি না। আমি তো ভেবেছিলাম ওই মোবাইলটা প্রতাপের। এবার তোকে সাবধান করে দিলাম, পুরো এনকোয়ারি করবার পর তারপর জিনিস কিনবি। যা। স্যার যা। নাগেশ ভোসলে, এও সোলাপুরে থাকে। না স্যার, আমি এই নাম আগে কখনো শুনিনি। আর এইসব অদ্ভুত অদ্ভুত নাম বাবার কাছে আসছে কোথা থেকে? তোমার বাবা শুধু ট্যাক্সি চালাতো নাকি আরো অনেক কিছু করে বেড়াতো? মানে কি বলতে চাইছেন স্যার? এই নাগেশ ভোসলে মেয়েদের দালাল। এরকম বলবেন না স্যার। আমার বাবা খুব সৎ মানুষ ছিলেন, উনি এইসব কাজ কিছুতেই করতে পারেন না। না স্যার। নাগেশ ভোসলের নাম্বারটা ট্র্যাকিং এ দিয়ে দাও। হ্যাঁ স্যার। তখন থেকে একটা কথা আমার মাথায় ঘুরছে যে একটা কল গার্ডের দালাল আর একজন ট্যাক্সি ড্রাইভারের মধ্যে কি সম্পর্ক? স্যার বস্তিতে ওর ব্যাপারে সবাই ভালো কথাই তো বলছিল। না তো লোকে ওর খারাপ কিছু দেখেছে, না ওর ব্যাপারে খারাপ কিছু শুনেছে। হ্যাঁ, কিন্তু তার মানে এটা নয় মোরে যে অদ্ভুত কিছুই ঘটেনি। মন্দার, তোর বাবা না মানে সেরকম কিছু করতো কি যা আমি জানি না? জানি না মা। মানে আমি বলছিলাম কি, তুই
তুই বাবার সম্পর্কে কিছু সেরম জানতিস কি, যেটা আমি জানতাম না? বললাম তো মা, আমি এসব কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমার কথা বিশ্বাস করুন স্যার, আমার স্বামী পুনেতে আছেন, এখানে নেই। পুনেতে কোথায় জানি না, আর যদি আপনি জানতে পারেন তো আমাকেও বলবেন, আর এটাও বলে দেবেন যে ও কাজটা কি করে। স্বামী হয় আপনার? তো সব স্বামী কি তাদের স্ত্রীদের সব কথা বলে? 8 বছর হয়ে গেছে আপনাদের বিয়ের। সময় কেটে গেলে কি দূরত্ব কমে যায়? অনেক সময় বেড়েও যায়। স্যার আমি সত্যি কথা বলছি, আমি আমার স্বামীর ব্যাপারে কিচ্ছু জানি না। নাগেশ ভোসলে কল গার্ডদের দালাল। কি? রামরাও নামে এক ট্যাক্সি ড্রাইভারকে তোমার স্বামী খুন করেছে। আপনি জানেন রামরাওকে? আমি এই নামে কাউকে চিনি না, আমি কিচ্ছু জানি না ইন্সপেক্টর। হতে পারে, হতে পারে আপনি কিছুই জানেন না, বা এটাও হতে পারে যে আপনি সব কিছু জানেন। স্যার ওই মহিলা মিথ্যে কথা বলছে, কিছু লুকোচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছিল ওর মুখ দেখে। আপনি দেখলেন রামরায়ের কথা শুনতেই ওই মহিলার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। একটা কাজ করুন, এই মহিলার নাম্বারটাও ট্র্যাকিং এ দিয়ে দাও। ওকে স্যার। আমার মনে হচ্ছে নাগেশ ভোসলে অন্য কোনো নাম্বার ইউজ করছে। আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি আপনার দ্বারা ডায়াল হ্যালো। রামরাও বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? আমি সোলাপুর থেকে বলছি, নাগেশ ভোসলের বাড়ি থেকে। হ্যাঁ বলুন। আপনার সঙ্গে দরকার ছিল, একটু আর্জেন্ট ব্যাপার। কেন, কি হয়েছে? আজকে যেও না। কাজের সময় এটা, কাস্টমারদের ফোনের পর ফোন আসছে, কিছু নতুন দাও, কিছু নতুন দাও। এই সব পুরুষ মানুষদের একটা ব্যাপারে ইন্টারেস্ট, তাই না? আরে ওরা এরকমটা ভাবে বলেই আমাদের ব্যবসাটা চলে। হ্যাঁ আমার শোনো, চলো আমি যাচ্ছি, অনেক লেট হয়ে গেছে। আমিও তোমার সাথে যাই। হ্যাঁ আমিও সাথে যাব। তুই গিয়ে কি করবি? এক তো ব্যবসায় ঝাড় যাচ্ছে, তার উপর আবার তোর টেনশন। চল এখানেই থাক চুপচাপ, ফোনে টাচে থাকিস। আমি জানি না স্যার, জানি না। ভেবে চিনতে বল প্রতাপ, নয়তো পরে আর ভাববার সময় পাবি না। বিশ্বাস করুন জানি না স্যার। ও নাগেশ পুনে আর মুম্বাই দু জায়গাতেই কাজ করে স্যার, কিন্তু এখন এই মুহূর্তে কোথায় আছে স্যার আমি জানি না। রামরাও এর প্রাইভেট ট্যাক্সি ছিল, সেটা কোথায়? নাগেশ রাজুকে বলেছিল গাড়িটা গায়েব করতে। রাজু? ও পুনারি, ভবানীপেটে থাকে। স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমি কিছু জানি না স্যার। চল স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। স্যার আমাকে ছেড়ে দিন স্যার। গাড়িটাকে কোথায় রেখেছিস?
রামরাও খাড়ে হত্যা মামলায় জড়িত 2 ব্যক্তিকে পুনে পুলিশ গ্রেফতার করে। রামরাওয়ের ট্যাক্সিও পাওয়া যায় এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ। কিন্তু রামরাওকে হত্যা করার পেছনের কারণ, সেই রহস্য শুধু একজনই জানত। সে এই মামলার মূল অপরাধী নাগেশ ভোসলে ছিল, যার নাগাল এখনো পুলিশ পায়নি। তাকে ধরতে না পারলে রহস্যের সমাধানও হবে না। স্যার, এই নাগেশ কিন্তু খুব বড় সড়ো খিলাড়ি নয়, আবার ছোটোখাটোও নয়। 8-10টা মেয়ে তো ওর সঙ্গে এমনিই থাকে, মুম্বাই পুনা দুটো শহরেই। কোথায় পাওয়া যাবে রে নাগেশকে? মনে হয় ও পুনাতে নেই স্যার। আর পুনায় থাকলে কোথায় থাকে? পুনাতে ওই হোটেলটা আছে না, গুনগুন, ওতে ওর পার্মানেন্ট রুম আছে, যেটা ফার্গুসন রোডে। হ্যাঁ স্যার, সাপ্লাইও ওখান থেকেই হয়। এক রাতের জন্য ছোট বড় সব পার্টি ওখানে আসে স্যার। নাগেশ আর ওর আইটেমগুলো একদম ঝিঙ্কু, হেভি। ওয়েলকাম স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? দেখুন, আপনাকে কেউ ভুল খবর দিয়েছে। আমাদের এখানে এসব হয় না। নিশ্চয়ই কেউ মিথ্যে বলেছে। দেখ ভাই ম্যানেজার, তুই যদি আমাদের নাগেশ ভোসলের খোঁজ না দিস, তাহলে একটা কথা জেনে রাখ, এই হোটেল আর আস্ত থাকবে না। আর তোকে এই নাগেশ ভোসলে সাজিয়ে কোনো গলিতে গুলি করে দেবে। বল রাজি? ও ও ও নাগেশ কোথায় সে? ও এখানে আসছে। কখন? মুম্বাই থেকে পুনে রিটার্ন 5 ঘন্টা, সেটার আলাদা চার্জ নেব। জানি। আর হ্যাঁ, তুই আমার ফুল নাইট রেট জানিস তো? আর যদি ও কোনো রকম নাটক করে, এটা কর ওটা কর, তাহলে প্রত্যেকটা আইটেম নাম্বারের আলাদা চার্জ করব, বুঝেছিস? তুই কি আজকে আমাকে শেখাবি? হ্যাঁ, প্রথমবার সেটিং করছি নাকি তোর আমি? নিজের চোপা বন্ধ রাখ, বুঝলি? যেখানে খোলার দরকার সেইখানে গিয়ে খোল। সালি আমাকে শেখাচ্ছে। Excuse me, 405. Yes, sir. নাগেশ ভোসলে। আপনি কে? আরে স্যার, আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো এদের কাউকেই চিনি না। কে প্রতাপ কামলে, কে রাজু টাকলা, আমি এদের কাউকেই চিনি না। তাই নাকি? হ্যাঁ স্যার। এমন ভাবে এই 3টে নাম বলছি যেন এরা তো ছোটবেলার বন্ধু হয়। আর আমাদের মধ্যে এখনো তোকে কেউ বলেনি রাজুর নাম রাজু টাকলা। এবার বল। মনে পড়েছে এবার, নাকি আরো একটু মনে করাবো? না স্যার, আসলে ওই আমরাও জানি। তারপর ও আমার লাইফটা বরবাদ করে দিচ্ছিল। কি কানেকশন ছিল তোদের দুজনের মধ্যে? হ্যাঁ, ওই রাতটা আমি সারা জীবনে ভুলতে পারবো না স্যার। এই উঠুন, আপনি ঠিক আছেন তো? আমার
হাত। চলুন আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। হসপিটাল নিয়ে সাবধানে আসুন, সাবধানে। ব্যাস ব্যাস ব্যাস, এখানেই থাকি আমি। কত দেব? রাখুন স্যার। আরে না মানে, তাছাড়া এমনিতেও তো আমাকে ট্যাক্সি নিতেই হতো, ভাড়া হিসেবে রেখে দাও। আসলে এই ট্যাক্সি প্রাইভেট ট্যাক্সি স্যার। তাতে কি এসে যায়? চলো রাখো চুপচাপ। আপনি সাবধানে নামবেন, হাতটা সাবধানে। আমি এক কাজ করি, আপনাকে বাড়ি অবধি ছেড়ে দিয়ে আসি। না না, তুমি যা করেছো, এত দূর ছেড়ে দিয়েছো, তাই যথেষ্ট। আপনার কাছে একটা অনুরোধ আছে স্যার, এই টাকাটা রেখে দিন। আরে, আমি মানুষকে সাহায্য করতে চাই স্যার, তার জন্য টাকা নিই না। তুমি তো খুব সৎ মানুষ দেখছি। জানি না স্যার, নিজের কর্ম করি এই আর কি। আমার সাথে কাজ করবে? মুম্বাই পুনে আমি ডেলি আপ ডাউন করি, মাসে 4-5 বার হয়ে যায়। আর ফিক্সড মাইনে দেবো কিন্তু। নিশ্চয়ই করব স্যার, আমার কাজই তো ট্যাক্সি চালানো। আপনি আগে ঠিক হয়ে উঠুন। নাগেশ ভোসলে আমার নাম রাম রাও। একটা রাত দুই অপরিচিতকে মানবিকতা আর উপকারের সুতোয় বেঁধেছিল। রামরাও আহত নাগেশকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়েছিল, আর নাগেশ তাকে রেগুলার কাজ দিয়েছিল, যার থেকে রামরাও ভালো টাকা পেত। ফার্স্ট ক্লাস এই বন্ধুত্বের গল্পে এই খুনের প্যারাগ্রাফটা আনলি কোথা থেকে? ফার্স্ট ক্লাস তো রামরাওয়ের লাইফ হয়ে গেছিল স্যার। আমি 2 দিন অন্তরই ওকে মুম্বাই পুনে আপ ডাউনের ভাড়া দিচ্ছিলাম স্যার। ভালোই লাভ হচ্ছিল ওর। তারপরও তোর সব বেআইনি কাজকর্ম জানতে পারলো, তোকে ব্ল্যাকমেল করছিল, রাইট? না, ও আমার লাইফটা শেষ করে দিচ্ছিল। সেটা কিভাবে? এক মিনিট। হ্যালো, কোথায় তুমি? মুম্বাইয়ে কাজে আছি, একটু পরে করছি। 2 সপ্তাহ ধরে মুখ দেখাওনি, যখনই ফোন করি সুইচ অফ বলে। কি করছো বলো তো মুম্বাইতে? ফিরে এসে বলছি আজ রাতের ট্রেনেই ফিরছি। না, আমাকে এক্ষুনি বলো, এরকম কি কাজ করছো মুম্বাইতে, তাও পুরো 2 সপ্তাহ ধরে? আরে আমি ব্যস্ত আছি বললাম না। কি কাজ করছো ওখানে? বললাম তো, ফিরে এসে বলছি। আচ্ছা, মানে তার মধ্যে আরো একটা মিথ্যে ভেবে নেবে, তাই তো? রামরাও, পুনে। ঠিক আছে স্যার। আমিও পুনে যাব। চলো। কোনটা ভালো লাগছে? সোলাপুর যেতে হবে আমাকে। তাহলে পুনে কবে আসবে? আজকে রাতে? ও না, আজকে তো ওর সাথে থাকবে, কিন্তু কাল সকালে চলে আসবে। কাল সকালে না, পরশু। পরশু কেন? আমি এখানে একা একা বোর হয়ে যাব। আর আমি যে ওখানে ছটপট করব সেই বেলা কি হবে? শোনু, বউয়ের সাথে থাকলেও আমার মাইন্ডে তুইই থাকিস, বুঝলি? তাড়াতাড়ি আসবে কেমন? টেক কেয়ার। বাই। রামরাও, সোলাপুর। আপনি যেখানে বলবেন স্যার। চলো আসুন। ওকে রামরাও, ওকে স্যার।
এসে গেছো তুমি? আরো কয়েকদিন পরে আসতে, যাতে বাচ্চারাও জিজ্ঞেস করতো মা এই লোকটাকে। আবার তোমার নাটক শুরু হয়ে গেল? হ্যাঁ, ঘরে অবধি ঢুকতে দিলে না। তোর বউ মিনা মুম্বাইতে তোর গার্লফ্রেন্ড সুনিতার ব্যাপারে সব জানতে পারে, তাই তো? হ্যাঁ, জানতে পেরেছিল। নাগেশ, কে এই সুনিতা? আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কে এই সুনিতা? আরে বাবা, সুনিতা নামের আমি কাউকে চিনি না। তুমি সুনিতা নামের কাউকে চেনো না? না নাগেশ, তুমি মিথ্যাটাও ভালো করে বলতে পারো না। ধরা পড়ে গেছো তুমি। এখানেই দাঁড়াও তুমি। এটা কি? কার ব্যাগ এটা? সুনিতার না বিনিতার? আর এটা? এটা নাগেশ? হ্যাঁ, কার ফটো এগুলো? কি করছিলে তোমরা? ছবি ছবি খেলছিলে? নাগেশ, ওই মেয়েটা 27টা ফোন করেছে তোমার ফোনে, হয়তো এই ভয় যাতে ওই ব্যাগটা আমার হাতে না চলে আসে। কিন্তু দেখো, এই ব্যাগটা তো আমি পেয়ে গেছি নাগেশ। তোমার রক্ষিতার ব্যাগটা আমার হাতে পড়ে গেছে। ব্যাগটা তোমার কাছে এলো কি করে? তাতে কি এসেছে? দেখো মিনা, শান্ত হও, আমার কথা শোনো। এবার কথা শুধু আমার উকিল বলবে। আর এই ডিভোর্সের এত দাম তোমায় দিতে হবে যে তুমি সারা জীবন মনে রাখবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বড়লোক বাবার একমাত্র মেয়ে আমার স্ত্রী মিনা, আর সে জানতে পেরে গেছিল যে আমার অ্যাফেয়ার চলছে। মানে আমার তো 12টা বেজে গেছিল। অনেক সম্পত্তি ছিল ওর, প্রপার্টি, এটা সেটা, সব সব হাত থেকে বেরিয়ে যেত স্যার। মিনু, তুমি চাইলে তুমি আমাকে থাপ্পড় মারো, লাথি মারো, ঝাঁটা মারো, যা কিছু করো, কিন্তু মিনু, এই নো ডিভোর্স। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু একবার ক্ষমা করে দাও। ডিভোর্স না, অন্তত আমাদের বাচ্চাদের কথা ভেবে, আমাদের দুজনের ভালোবাসা, ওদের ভবিষ্যতের কি হবে বলো? ওদের মুখের দিকে তাকিয়ে মিনু একবার ক্ষমা করে দাও। আর দেখো, আমি তোমাকে এত ভালোবাসবো যে তুমি একদিন নিজের মুখেই স্বীকার করবে। দেখো, ব্যাস ব্যাস, একবার ক্ষমা করে দাও। মিনার পায়ে পড়ে অনেক অনুরোধ করে আমি আমার সম্পর্কটাকে বাঁচিয়েছিলাম স্যার, কিন্তু ও আমাকে ছেড়ে চলে যাবে এই ভয়টা আমার মধ্যে থাকতো। আরও ছোট ছোট কথা এই ব্যাপারটাকেই টেনে আনতো। মানে বলতে গেলে এক প্রকার আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। রামরাও এই বিষয়গুলো কি জানতো? নিশ্চয়ই জানতো স্যার, ওর জন্যই তো আমাকে আমার বউয়ের সামনে মাথা নিচু করতে হয়েছিল। এর কথা ওকে লাগাতো। তার মানে তুই বলতে চাইছিস যে রামরাওই তোর বউ মিনাকে তোর এই অ্যাফেয়ারগুলো সম্পর্কে বলেছে? আর কেউ হতেই পারে না স্যার, ওই বলেছে। নাগেশ ভোসলে এটা ভেবে নিয়েছিল যে রামরাও খাড়ে তার স্ত্রী মিনাকে তার প্রেমের কথা বলে দিয়েছিল, কিন্তু তা একেবারে সত্যি ছিল না। আপনার স্বামীর এই অ্যাফেয়ারগুলোর ব্যাপারে রামরাওই কি আপনাকে বলেছিল? একদমই না। উনি তো সুনিতাকেই নাগেশের স্ত্রী বলে জানতেন। উনি আমাকে চিনতেনও না, শুধু একবার সুনিতার ব্যাগটা দিতে এসেছিলেন। ওকে রামরাও। ওকে স্যার।
নমস্কার। আমি রাম রাও, নাগেশবাবু ড্রাইভার। ওই ওনার মিসেস গাড়িতে ব্যাগ ফেলে এসেছিলেন ম্যাডাম। আপনি নাগেশবাবুর মিসেসকে চেনেন? হ্যাঁ, এখানে আসবার আগে ওনাকে পুনেতে ছেড়ে এলাম। ঠিক আছে, আমি এই ব্যাগটা ওনাকে দিয়ে দেবো। ঠিক আছে, নমস্কার। হ্যালো, রামরাও বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? আমি সোলাপুর থেকে বলছি, নাগেশ ভোসলের বাড়ি থেকে। হ্যাঁ বলুন। আপনার সঙ্গে দরকার ছিল, একটু আর্জেন্ট ব্যাপারটা। কেন, কি হয়েছে? না এমনি, কিন্তু আপনি এই কথাটা নাগেশকে বলবেন না। আমি রামরাওকে ফোন করেছিলাম এই সুনিতার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। এসব আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন ম্যাডাম? এমনি জানার জন্য। দেখুন ম্যাডাম, নাগেশবাবু একবার আমাকে ওনার স্ত্রী সুনিতা দেবীর সঙ্গে পরিচয় করিয়েছিলেন। উনি মুম্বাইয়ে থাকেন। আমি সপ্তাহে 2-3 বার নাগেশবাবুকে পুনে থেকে মুম্বাই নিয়ে যাই। আচ্ছা, তো নাগেশবাবুর ওয়াইফ সুনিতা মুম্বাইতে থাকে? আগে হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলুন তো, এই নাগেশবাবু পুনেতে কি করেন? আর মুম্বাইতে শুধু সুনিতার সঙ্গে দেখা করতে যায় নাকি অন্য কোনো কাজও করেন? সেটা তো জানি না ম্যাডাম, আমি ড্রাইভার, কাজটা হলো গাড়ি চালানো। কিন্তু আপনি তো বললেন না আপনি ওনার কে হন, আর আমাকেই এই সব জিজ্ঞেস করছেন কেন? আমি ওনার একজন আত্মীয়। ও, আর এই সব নাগেশকে বলার কোনো দরকার নেই, ঠিক আছে? ঠিক বুঝলাম না। এটাই যে আপনি ব্যাগ দিতে এসেছিলেন আর আমি আপনার সঙ্গে দেখা করলাম, সুনিতার ব্যাপারে জিজ্ঞেস করলাম, ব্যাস এই সব, ঠিক আছে? আর সেই কারণে তুই তোর সব রাগ ওই গরিব রামরাওয়ের উপর মেটালি, যে কিছুই জানতো না। ও সব কিছুই জানতো, আমার লাইফটা শেষ করে দিয়েছিল। নমস্কার স্যার। রামরাও, আজকে রাতে কিন্তু পৌঁছাতে হবে। কটার সময় আপনাকে পিক আপ করতে আসবো স্যার? আরে না না, এত টাইম নেই আমার হাতে, 1 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে। এক কাজ করছি, আমি তোমার ওখানে আসছি, তারপর একসাথে বেরোবো। চলে আসুন স্যার, আমি রেডি আছি। ওকে, ছাড়ছি। পুরো শেষ করে দিবি ওকে। আচ্ছা নাগেশ দা, জিজ্ঞেস করতে পারি কেন? কিছু জিজ্ঞেস করিস না, শুধু এইটুকু মনে রাখবি, কাজ হয়ে গেলেই সরে পড়তে হবে। ঠিক আছে। আমি তোদের দুজনকে হাইওয়ে থেকে পিক আপ করছি, বাইপাসের মোড়ে। আমরা ওখানে ঠিক সময় চলে যাব। কিছু কি হয়েছে স্যার? আজ আপনাকে একটু অন্যমনস্ক দেখাচ্ছে। তেমন কিছু না। রামরাও, একটু আগে লেফটে দাঁড় করিও, দুজন লোক উঠবে। ঠিক আছে স্যার। রামরাও, একটু গাড়িটা দাঁড় করিও তো, ওই শুশু করতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে।
তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুই নিজের লাইফ নিজেই নষ্ট করেছিস নাগেশ ভোসলে, সঙ্গে ওই দুজনেরও। রামরাওয়ের তোর লাইফের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, ও তোর জীবন বাঁচিয়েছিল নাগেশ, আর এই হলো তার পুরস্কার। চল চল। সবকটা খুনি ধরা পড়েছে। আপনার স্বামী খুব ভালো মানুষ ছিলেন, ওনার মতো মানুষ হয় না। তাহলে কেন মারলো আমার বাবাকে? নাগেশ ভোসলের সন্দেহ, ওর ভয়, এই কারণেই তোমার বাবাকেও খুন করেছে। আর এখন নাগেশ ভোসলেকে তার ফল ভোগ করতে হবে। রামরাও খাড়ে ঘুণাক্ষরেও এই কথা জানতো না যে যেই মহিলার সঙ্গে মুম্বাইতে তার দেখা হতো সে নাগেশের স্ত্রী নয়। একজন ভালো আর সৎ ড্রাইভারের মতো সে তার মেম সাহেবের ব্যাগ নাগেশকে ফেরত দিতে গিয়েছিল। সেই বড় মন নিয়েই যেভাবে সে প্রথমবার নাগেশকে উপকার করেছিল যখন নাগেশ দুর্ঘটনায় আহত হয়েছিল। নাগেশ ভোসলে এই ভালো মানুষটাকে শুধু এই জন্য মেরে ফেলল কারণ তার ভয় ছিল যে তার সব গোপনীয়তা ফাঁস হয়ে যাবে, তার আসল চেহারা সবার সামনে প্রকাশ হয়ে যাবে। নিজের ভিতরের ভয় আর অপরাধবোধ দূর করার বদলে নাগেশ নির্দোষ রামরাওয়ের গলায় ছুরি বসালো। নাগেশ ভোসলে, প্রতাপ কামলে আর রাজুর বিরুদ্ধে আইপিসি 302 ধারায় খুন আর 201 ধারায় প্রমাণ লোপাট করার চেষ্টার অভিযোগে মামলা চলছে। রাজুর এই মুহূর্তে 3 বছরের সাজা হয়েছে আর নাগেশ এবং প্রতাপের যাবজ্জীবন সাজা। একজন দর্জির একটা লেবেল আর ধোপার একটা চিহ্ন একটা বেওয়ারিশ লাশের শনাক্তকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আর তাছাড়া মৃতের মোবাইল ফোন যেটা সেকেন্ড হ্যান্ড বিক্রি হয়েছিল সেটাই তদন্তের মূল এভিডেন্স ছিল। সেই সূত্রেই দ্রুত পুলিশ সব অপরাধীকে ধরে ফেলল। এই কেসটা একটা প্রবাদের জ্বলন্ত উদাহরণ যে ক্রাইম নেভার পেজ। অপরাধ সবসময় সূত্র ফেলেই যায়, ন্যায় বিচারের দরজায় করাঘাত সে করবেই। অপরাধ গোপন করা যায় না, কাউকে প্রাণে মেরে ফেলে আজ পর্যন্ত কারো ভালো হয়নি।